এই লাস্ট 1-1.5 বছরে তো আমরা খুব একটা হাইপ দেখলাম, বিদেশ থেকে প্লেয়াররা আসতেছে, খেলতেছে। এই নতুন বাংলাদেশ আসলে আপনি বাংলাদেশ ফুটবলে কি পরিবর্তন দেখতে চাচ্ছেন সামনে? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে গাফফার ভাই সবগুলি ব্যাপারে কিন্তু টাচ করে গিয়েছে, মানে এখানে আসলে নতুন করে বলার কিছু নেই। বাট আপনি যদি দেখেন নির্বাচনের আগে, মানে যারা এখন দলীয় মানে যারা সরকার গঠন করেছে বিএনপি আর কি, সেখানে কিন্তু তাদের ইশতেহারে একটা বড় অংশ ছিল স্পোর্টস, এবং তারেক রহমান কিন্তু নিজেই কিন্তু স্পোর্টসের ব্যাপারে কিন্তু আলাদাভাবে স্পেসিফিক ভাবে প্রত্যেকটা সমাবেশে সে বলেছে। তো এইটা কিন্তু একটা পজিটিভ দিক, হ্যাঁ, যে সে নিজের একজন প্রধানমন্ত্রী হয়েছেন এবং সে স্পোর্টসকে একটা অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে চান, সেটা কিন্তু তার ইশতেহারের প্রত্যেকটা বক্তৃতাতে সে বলেছেন। এবং সেটাও বলেছেন যে খেলাধুলাকে পেশা হিসাবে যাতে মানুষ নেয়, সেইটা আমরা সেই ব্যবস্থা আমরা করে দিব। তো এইটা যেহেতু একজন প্রধানমন্ত্রী বলেন, তখন তো আসলে অবশ্যই আমরা আশা দেখতে পারি যে আমাদের ক্রীড়াঙ্গন বা স্পোর্টস বা আমাদের ফুটবল একটা ভালো জায়গায় যাবে। এবং সেটার জন্য কিন্তু আপনি জানেন বিগত দিনে যেটা হয়েছে যে আপনি যদি প্রত্যেকটা ফেডারেশন সরকার থেকে সাপোর্ট না পায়, আপনি কখনো ওই দেশের স্পোর্টস ডেভেলপ হবে না। হ্যাঁ, সরকারের একটা বড় সাপোর্ট থাকতেই হবে। তো আমি আশা করি এবার স্পোর্টস মন্ত্রণালয় যারা আসবে তারা প্রত্যেকটা ফেডারেশনকে আসলে ওইভাবে তদারকি করবে, যার কারণে আমাদের প্রত্যেকটা স্পোর্টস ডেভেলপ হয়, প্রত্যেকটা গেম আমরা যেন ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো করতে পারি। তো সেইখানে এটা তো অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার আশা থাকবে। এবং আপনি যেটা বলেছেন যে লাস্ট 1-1.5 বছরে কিন্তু আমাদের দেশে ফুটবল একটা হাইপ তৈরি হয়েছে। হ্যাঁ, বিদেশি প্লেয়াররা, ইমিগ্রেন্ট প্লেয়ার আমাদের এখানে খেলছে, এটা আমি ক্ষতি দেখি না, অবশ্যই ভালো। বাট এইটা কিন্তু আসলে আসল সমাধান না। হ্যাঁ, কারণ আপনি যদি চিন্তা করেন, এখন হামজা চৌধুরীর পায়ে ব্যথা রয়েছে, ও কিন্তু লাস্ট লেস্টার সিটির ম্যাচে ইনজুরি হয়েছে। আচ্ছা, ইনকেস যদি 2-3 বছর বা 5 বছর পর যদি খেলতে না পারে, তখন এই জায়গাটা কি কভার করবে? হ্যাঁ, আমরা কি আসলে ওইটা চিন্তা করি নাকি? আমরা হামজা চৌধুরীর মতো প্লেয়ার তৈরি করার আমাদের পরিকল্পনা আছে কিনা? কারণ একজন হামজা কিন্তু আমাদের দেশের ফুটবলের একটা বড় পরিবর্তন এনে দিয়েছে। বাট তার অ্যাবসেন্ট যখন হবে, তখন কিন্তু আবার কলাপস করবে, আমরা কিন্তু আবার ডাউনে চলে যাবো। বাট আমাদের যেটা করতে হবে, আমাদের প্লেয়ার তৈরি করতে হবে লাইক হামজা চৌধুরী আমাদের এইখানে। হ্যাঁ, কারণ হামজার মতো প্লেয়ার আবার কবে আপনি আমাদের দেশে পাবেন, সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমি চাই স্পোর্টস মিনিস্ট্রি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা যৌথভাবে এমন একটা প্ল্যান করুক, যে প্ল্যানের মাধ্যমে আমরা কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে পারি। এটার মান হলো যে গ্রাসরুট লেভেলটা আমরা এমনভাবে স্ট্রং করব, পাইপলাইনটা আমরা এমনভাবে স্ট্রং করব, যেখান থেকে আমাদের প্রচুর কোয়ালিটি প্লেয়ার আসবে। এবং গাফফার ভাই কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে বলেছে, যেটা সত্যি কথা, যে দেখেন আমাদের বিগত দিনে যারা মন্ত্রণালয়গুলি চালিয়েছে, তারা কিন্তু আসলে আমাদের ফেডারেশনগুলিকে কিন্তু ওইভাবে হ্যান্ডেল করতে পারেনি, যার কারণে কিন্তু স্পোর্টস মিনিস্ট্রি এবং ফেডারেশনগুলির ভিতরে একটা দূরত্ব ছিল। এবং এখানে একটা জিনিস খুব স্পষ্টভাবে আপনি দেখবেন যে প্রত্যেকটা ফেডারেশনে দলীয় লোকজন বসে তারা কিন্তু ওখানে আসলে সর্বনাশটা করেছে। আসল যারা অর্গানাইজার, আসল যারা সংগঠক, তারা কিন্তু কাজ করার সুযোগ পায়নি। হ্যাঁ, তো এই জিনিসগুলি জানি আবার রিটার্ন না হয়, এইগুলি জানি আমরা আবার না দেখি, তখন কিন্তু আবারও কিন্তু স্পোর্টস কিন্তু আপনি আপনার জায়গায় নিতে পারবেন। এবং গাফফার ভাই যেটা বলছে, দেখেন আমরা প্লেয়ার, আমরা জানি যে স্পোর্টসকে কিভাবে ডেভেলপ করতে হয়। তো এই জন্য কিন্তু অনেকে আশেপাশে মানুষ থাকে যারা কিন্তু আরো ভালো বুঝে, তাদের সাজেশন নেওয়াটা এটা খুব ইম্পর্টেন্ট। ক্রিকেট আজকে ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারলো না, বুলবুল ভাই প্রেসিডেন্ট, আমি কাউকে স্পেসিফিক ভাবে দোষ দিই না, বাট এটা কিন্তু ম্যানেজ করা যেত। সবার সাথে কথা বলে ম্যানেজ করা যেত, ম্যানেজ করে ওয়ার্ল্ড কাপে যাওয়া যেতে পারতো। আমাদের ফুটবল ফেডারেশনে দেখেন, ভাই সালাউদ্দিন ভাইয়ের কথা বলছি, 17 বছরে সালাউদ্দিন ভাই ফুটবল ফেডারেশনে ছিল। আসলে তো ফুটবলে কোনো ডেভেলপ হয়নি, স্পেসিফিক ফুটবলে কোনো ডেভেলপ হয়নি। আপনি দেখেন ইন্টারন্যাশনাল ম্যাচে আমাদের এখন প্রচুর দর্শক আছে, ক্লাব ফুটবলের অবস্থা দেখেন, কোনো ড্যামেজ একদম। যেটা ভাইয়া বললো যে লাস্ট 3-4 মাস ক্লাবগুলি শুধু ট্রেডিং করছে, হ্যাঁ, তাদের খেলার কোনো শিডিউল নাই। তো আগের মতোই তো অবস্থা হলো। তো আমার কোশ্চেনগুলো হলো যে নতুন যে মিনিস্ট্রি আসবে, আমার মনে হয় যে তাদের ফলো আপে রাখা উচিত প্রত্যেকটা ফেডারেশনকে, যেখানে আসলে কাজগুলি ঠিকভাবে হচ্ছে কিনা জবাবদিহিতার একটা জায়গা রাখতে হবে। হ্যাঁ, প্রত্যেক বছর একটা মনিটরিং করবে যে এই কাজগুলি তোমরা ঠিকভাবে করেছো কিনা। যদিও ফেডারেশনগুলি ক্রিকেট বোর্ড বা আইসিসির আন্ডারে, ফুটবল ফেডারেশন ফিফার আন্ডারে, তারপরও এখানে স্পোর্টস মিনিস্ট্রি কিন্তু একটা বড় দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলি যেন তারা ফুলফিল করে। আমি এর মধ্যে একটু অ্যাড করি, যেহেতু অনেকগুলি কথা আমার কাছে আসছে, ভালো লাগছে যে কথাটা বলছে অ্যাকাউন্টেবিলিটি এবং দলীয়করণ। যে দলীয়করণ করা হয়েছে, দেখেন গত 17-18 মাসে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ক্রীড়াঙ্গনের ক্রীড়া পরিষদ একটা কমিটি বানিয়েছে। কমিটির কে বানিয়েছেন?
আমাদের ক্রীড়া পরিষদের সেক্রেটারি এবং আমি যতদূর জানি ক্রীড়া উপদেষ্টার সহকারী যিনি ছিলেন, কাদেরকে বানিয়েছে, কিভাবে বানিয়েছে, একটা এক্সিকিউটিভ কমিটি বানায়, কিন্তু অ্যাডহক কমিটি বানানো হয়, কিন্তু 3 মাসের মতো নির্বাচন দিয়ে পরিপূর্ণ একটা কমিটি। তার এই এক্সিকিউটিভ কমিটি ভেঙে গেলে কিন্তু আপনি কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। তো এই জিনিসগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই কারণে সব জায়গায় কিন্তু আপনাকে অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাহলে ওই রাজনীতিবিদ কিংবা দলীয়করণ কিংবা কোনো দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে দিয়ে দেবেন। তো কারণ ওরা সবসময় ক্ষমতার মধ্যেই থাকতে চায়, ওরা সবসময় কাজ করার জন্য কোনো মানে ইন্সপিরেশন দিতে চায় না, নিজেও নিতে চায় না, যারা উপকৃত হবে সেটাও চায় না। সেক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি যদি থাকতে হয়, আমাদের আগে যে ক্রীড়া পরিষদকেও কিন্তু এখানে নতুনভাবে সাজাতে হবে। যদি নতুনভাবে সাজাতে পারে, যে কথাটা আমি বলেছি, একজন স্পোর্টস ডাইরেক্টর, স্পোর্টস পার্সোনালিটি, সে খেলাধুলা না করুক, সংগঠনগত হইতে পারে, জি, এডুকেটেড হইতে পারে, তাকে আমরা নিয়ে আসতে পারি, কিংবা কোনো রিটায়ার্ড একটা ভালো খেলোয়াড় তাকে আমরা বসাইতে পারি যে স্পোর্টস ডাইরেক্টর হিসেবে। সে কিন্তু তখন ওই সমস্ত কিছু কিন্তু ইনপুট দিতে পারবে। এখন যারা আসতেছে তারা ডিপোটেশনে আসতেছে 2 বছর 3 বছর, কি করতেছে, তাদের কোনো দায়িত্ব নেই। আগে ক্রীড়া পরিষদে কোচ ছিল, আপনার প্রতিটা ডিপার্টমেন্টে কোচ ছিল, এবং সেটা কিন্তু এরশাদ সাহেব এইদেরকে চাকরি দিয়ে গিয়েছেন, এবং এটা কন্টিনিউশন ছিল। কিন্তু বিগত সরকারের আগে মানে কোনো রকমই কোচদের সব ছুটি দিয়ে দিছে, কোনো কোচ নেই। আগে আন্ডার-14, আন্ডার-16, আন্ডার-16 হকি কোচ, ফুটবল কোচ, বাস্কেটবল কোচ, জিমন্যাস্টিক্স কোচ, সব কোচরা এক জায়গায় একটা কক্ষে বসতো, ওরা আসতো সকালবেলা, বছরের মাসে তাদের একটা পারিশ্রমিক নিয়ে যেত, প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে কোচ ছিল। এখন সেগুলি নাই। কেন নাই? কেউ জবাব দিতে নাই, কেউ বলতে পারছে না। এখান থেকে আমার মনে হয় নতুন বাংলাদেশ যখন বলছি, আমরা নতুন বাংলাদেশের নতুন করে, এবং আমাদের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি কিন্তু ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী হবেন আমি আশা করি। সেক্ষেত্রে যেই জিনিসটাই করুক না কেন, ক্রীড়া ব্যক্তিদের নিয়ে একটা ভালোভাবে চিন্তা ভাবনা করেই আমাদের ক্রীড়াঙ্গনটাকে এগিয়ে নিতে হবে। ক্রীড়াঙ্গন দিয়েই কিন্তু পরিচিত বাংলাদেশ। আজকে যদি আমরা বলি সাকিব আল হাসান এবং আমাদের মাশরাফিকে নিয়ে গতকালকে যে জিনিসটা দেখলাম, আমাদের ইশরাক যে কথাগুলি বলেছে, তারা মার্ডার করার লোক না, তারা করে তাদেরকে যেভাবে আবার তাদেরকে ফিরিয়ে আনবো, এই জিনিসগুলি কিন্তু খুব ভালো পজিটিভ দিক। মানুষ কিন্তু এইগুলিই চাচ্ছে, যে কেন সাকিব আল হাসান তো ওখানে গিয়ে গুলি করে নেয়, কাউকে মারে নেয়, কিন্তু তার নামে এই কেসগুলি দেওয়া হয়েছে। তো এখানে আমাদের দেশও বঞ্চিত হচ্ছে, খেলোয়াড়ও বঞ্চিত হচ্ছে, তার দেখা দেখি অন্য খেলোয়াড়ও কিন্তু উঠে আসছে না। রাজনীতি কিন্তু ক্রীড়াঙ্গনে ঠিক করা হবে না। রাজনীতিতে যদি ঢুকে যায় তাহলে এটা খুব খারাপ দেখা হবে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।